আমার প্রেসার কুকার আলু বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানির রেসিপি অনেকে ট্রাই করে জানিয়েছেন যে ভীষণ সহজ রেসিপি আর খেতেও দুর্দান্ত সুস্বাদু। তাই রিকোয়েস্ট করেছিলেন এবার প্রেসার কুকারে মাটন বিরিয়ানির রেসিপি শেয়ার করার জন্য। তো আজ নিয়ে চলে এসেছি এরকম এক্কেবারে নরম তুলতুলে মাটন, আলু আর তার সাথে ঝরঝরে রাইস যুক্ত কলকাতা স্টাইল মাটন বিরিয়ানির রেসিপি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক ঝটপট। তো প্রথমেই মাটনটা ম্যারিনেট করব আমি। তার জন্য একটা বড় পাত্রে নিয়েছি ১৫০ গ্রাম পরিমাণে টক দই। তার সাথে স্বাদ অনুযায়ী নুন এবং লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিচ্ছি বিরিয়ানি মসলা গুঁড়ো। এটা কিভাবে তৈরি করেছি সেটার রেসিপিও এই ভিডিওতেই রয়েছে। দেখতে থাকুন। একটু পরে দিয়ে দিচ্ছি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা ২ থেকে ২.৫ টেবিল চামচ মতো। আদা রসুনের পরিমাণ এখানে একদম সমান সমান রয়েছে। তো এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাটনের পিসগুলো। আর যেহেতু বিরিয়ানি বানাচ্ছি সেই কারণে মাটনের পিসগুলো আমি একটু বড় টুকরো করে কাটিয়ে নিয়েছি। আর মাটন রয়েছে এখানে ৭০০ গ্রাম। তো এবার মাটনের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে অন্ততপক্ষে ০.৫ ঘন্টার জন্য রেখে দিতে হবে। হাতে সময় বেশি থাকলে আরো বেশি সময়ের জন্যও রাখতে পারেন, তবে অবশ্যই সেক্ষেত্রে ফ্রিজে রাখবেন। আচ্ছা, এরপর আমি বাসমতি রাইস নিয়েছি এখানে ৪০০ গ্রাম। চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব প্রথমে, তারপর এটাকে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখবো ২০ মিনিট মতো। আগে চালটা ধোবেন, তারপরে ভেজাবেন। ভেজানোর পর ধুতে যাবেন না, তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে। এরপর এখানে নিয়ে নিয়েছি ৪ টুকরো আলু। দুটো বড় সাইজের আলু নিয়ে আমি ২ টুকরো করে কেটে নিয়েছি। তো আলুটাতে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। এই বিরিয়ানি রান্নাতে আমি কিন্তু আজকে কোনো রকমের ফুড কালার ইউজ করব না। চলুন এবার তাহলে গ্যাসের দিকে চলে যাওয়া যাক, রান্নাটা শুরু করতে হবে। তো আজকে আমি এই বিরিয়ানি রান্নাটা পুরো A to Z কমপ্লিট করব একটা প্রেসার কুকার ব্যবহার করে। আর এখানে আমি আজকে দি ইন্ডাস ভ্যালির প্রেসার কুকার বা প্রেসার প্যান ইউজ করছি। ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস, দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। রিসেন্টলি আপনারা দেখেছেন আমার সমস্ত কুকওয়্যার আমি স্টেনলেস স্টিলে কনভার্ট করে নিয়েছি। শুধু প্রেসার কুকারটাই বাকি ছিল, তো আজকে সেই আশাও পূরণ হলো। দি ইন্ডাস ভ্যালির ৩.৫ লিটারের প্রেসার কুকার বা প্রেসার প্যান এটা। প্যান আমি এই কারণেই বলছি, কারণ এটাকে ফ্রাইং প্যান হিসেবেও ইউজ করা যেতে পারে। এটাতে আপনারা ডিপ ফ্রাই করতে পারেন, যেকোনো রান্না-বান্না করতে পারেন। আর এটা কিন্তু হেভি বটম একটা প্যান, যেটাতে খাবার-দাবার স্টিক করবে না। মানে অনেকটাই নন স্টিকি। সেটা আমি যখন রান্না করব সেটা দেখলেই বুঝতে পারবেন আপনারা। আর গ্যাসের সাথে, সাথে এটা কিন্তু ইন্ডাকশন এবং ইলেকট্রিক কুকটপ যেগুলো থাকে সেগুলোতেও কাজ করবে। আর এই কুকারটাতে কিন্তু ৫ বছরের ওয়ারেন্টিও আছে। আর এই কুকারটার সবথেকে ইউনিক যে পয়েন্টটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এটার এই লিডটাতে মানে ঢাকনাটাতে একটা সেফটি ভালভ আছে, যেটা সব প্রেসার কুকারে থাকে না। এটা কিন্তু অ্যাক্সিডেন্টের চান্স অনেকটাই কমিয়ে দেয়। দি ইন্ডাস ভ্যালির কড়াই, ফ্রাইং প্যান এতদিন ইউজ করেছি। এখন এই প্রেসার কুকারটা ইউজ করেও আমার এক্সপেরিয়েন্স কিন্তু ভীষণ ভালো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা কিন্তু একটা হাইলি রেকমেন্ডেড প্রোডাক্ট, যেটা আপনারাও পারচেস করতে পারেন দি ইন্ডাস ভ্যালি ওয়েবসাইট থেকে, যেখানে এখন রিপাবলিক ডে সেলও চলছে। লাস্ট 16 থেকে শুরু হয়েছে। তো সেখানে আপ টু 50% অফ সহ আরো অনেক এক্সাইটিং অফার্স চলছে এখন। আর এই প্রোডাক্টটা পারচেস করাতে আপনারা যদি আমার কুপন কোড মেঘা12 MEGH মেঘা12 এই কুপন কোডটা যদি অ্যাপ্লাই করেন, আমি স্ক্রিনে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তো এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। তো গো ফর ইট, হাইলি রেকমেন্ডেড প্রোডাক্ট এটা। আচ্ছা, অনেক বকেছি, এবার রান্নাটা শুরু করি। তো এই একটাই প্রেসার কুকার ব্যবহার করে আমি আজকে পুরো রান্না করব। প্রথমে এতেই আমি বিরিয়ানির মসলাটা তৈরি করব। তো আমি এখানে নিয়েছি ১০ গ্রাম মতো দারচিনি, তার সাথে নিয়েছি ২ টো গোটা জয়িত্রী, ২৫ টা মতো নিয়েছি লবঙ্গ, তার সাথে ৩ টে বড় এলাচ আর ১৫-১৬ টা মতো নিয়েছি ছোট এলাচ। এখানে রয়েছে ১ চা চামচ করে শাহি মরিচ এবং কাবাব চিনি, তার সাথে একটা গোটা স্টার অ্যানিস ভেঙে, ভেঙে নিয়েছি। মানে ভেঙে গেছিল সেগুলোই নিয়েছি আরকি। একটা ছোট্ট টুকরো জায়ফলের নিয়েছি আর নিয়েছি ২ চা চামচ পরিমাণে শাহি জিরা। তো এবার এই সমস্ত উপকরণ একসাথে এই কুকারটার মধ্যেই আমি ঢেলে দিচ্ছি। এর সাথেই ২-৩ টে মতো তেজপাতা নিয়ে নিতে হবে আর তার সাথে ১০-১২ টা মতো ফ্রেশ গোলাপের পাপড়ি নিয়েছি আমি। গোলাপের পাপড়িগুলো ফ্রেশ রয়েছে, তবে মসলাটা গরম করতে, করতে এগুলোও কিন্তু একদম শুকনো, শুকনো হয়ে যাবে। আর এই মসলাগুলোকে আমাদের কিন্তু ড্রাই রোস্ট করতে হবে না, এগুলোকে জাস্ট হালকা করে গরম করতে হবে, যাতে এগুলোর ময়েশ্চারটা অনেকটাই কমে যায় এবং এগুলো গুঁড়ো করতে সুবিধা হয়। তো দেখুন এগুলো গরম হয়ে গেছে। ১.৫ থেকে ২ মিনিট মতো গরম করলেই হয়ে যাবে। তারপর এগুলোকে একটা মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। আর এর পরের স্টেপে আমি এবার ভাতটা রান্না করব। চালটা তো আগেই ভিজিয়ে রেখেছিলাম, দেখিয়েছি। তো ওই একই কুকারে এবার আমি দিয়ে দিচ্ছি ২ লিটার মতো জল।
জলের মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে নুন। নুনটা দেওয়ার পরে জলটা একটু টেস্ট করে দেখে নেবেন। নুন দেওয়ার পরে জলের টেস্টটা একদম সমুদ্রের জলের মতো লবণাক্ত হবে। তাহলেই বুঝবেন নুনটা একদম ঠিক পরিমাণে দেওয়া হয়েছে। তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম ৩ টে তেজপাতা, একটা গোটা স্টার অ্যানিস, ৫-৬ টুকরো দিয়েছি দারচিনি, তার সাথে ৬-৭ টা ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এই সমস্ত উপকরণ মেশানোর পর জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ পরিমাণে ভিনিগার। ভিনিগার দেওয়া হলে ভাতটা রান্না করার সময় ভাতটা ভেঙে যাবে না। তো ভিনিগারটা দেওয়ার পর এবার আমি জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে রেখে ৭ থেকে ৮ মিনিট মতো রান্না করলেই দেখবেন ভাতটা কিন্তু 60% মতো রান্না হয়ে যাবে। কিভাবে বুঝবেন সেটা একটু দেখিয়ে দিই। ভাতের দানাগুলো যখন দেখবেন এরকম একটু বড়, বড় হতে শুরু করেছে এবং তার সাথে ভাতের দানাগুলো কয়েকটা টুকরো হয়ে গেছে দেখবেন। ভেতর থেকে মানে দেখে বুঝতে পারবেন যে এর মধ্যে কয়েকটা টুকরো দেখা যাচ্ছে। আর হাত দিয়ে এভাবে চাপলেই দেখবেন ভাতটা এরকমভাবে ভেঙে যাচ্ছে। মানে পুরো কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে না। ঠিক এরকম সময় ভাতটা নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে। আর এই প্রেশার কুকারে এই যে দুটো হ্যান্ডেল দেওয়া রয়েছে এগুলো কিন্তু গরম হয় না। ফলে নামানোর সময় বা খাবার নাড়াচাড়া করার সময় এগুলো ধরে নাড়াচাড়া করতে কিন্তু সুবিধা হয়। আচ্ছা, ভাতটা নামিয়ে নেওয়ার পর প্রেসার কুকারটাকে আমি পরিষ্কার করে নিয়ে আবারও গ্যাসে বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে দিয়েছি বেশ খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিতে হবে। মানে পেঁয়াজগুলোকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। যেটা বিরিয়ানি রান্নাতে অন্যতম প্রধান উপকরণ। তো দেখুন নরমাল কড়াইয়ের মতো পেঁয়াজটা এতেই কিন্তু মানে এই কুকারেই কিন্তু কত সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেল। তো পেঁয়াজটা ফ্রাই করে তুলে নেওয়ার পর হলুদ মাখানো আলুগুলো আমি এই কুকারের মধ্যেই ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এই বাকি তেলের মধ্যেই আমি মাংসটা ভালো করে আগে ভেজে নেব। তো মাটনের পিসগুলো ওই মসলা থেকে তুলে ১ম এ আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। এগুলোকে হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ ভাজবো, তারপর মসলাটা এড করব। আর আমি যেহেতু রান্নার ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই এই কুকারটা আমার জন্য কিন্তু এক্সট্রা ইউজফুল। কারণ এতে এই যে আমি রান্না করছি আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। নরমাল কুকারে রান্না করলে মানে যে প্রেশার কুকার আগে ব্যবহার করতাম, সেগুলোতে রান্না করলে কিন্তু খুব একটা ভালো করে দেখা যেত না। উঁকি মেরে দেখতে হতো। তো যাই হোক ৫-৬ মিনিট মতো হাই ফ্লেমে রেখে মাটনের পিসগুলো আমি ভেজে নিয়েছি। একটু ভাজা, ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের রস। একটা মাঝারি সাইজের পেঁয়াজ মিক্সিতে অল্প একটু জল এড করে আমি বেটে নিয়েছিলাম। তারপর সেটাকে ছেঁকে রসটা বের করে এর মধ্যে দিয়েছি। আর মাটন ম্যারিনেট করার সময় যা, যা মশলাপাতি ছিল দইয়ের সঙ্গে মেশানো, সেই যে মসলাটা এক্সট্রা ছিল সেটাও এর মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি ৭-৮ মিনিট সময় নিয়ে। দেখুন মসলা থেকে তেল ছেড়ে এসেছে। দেখেই আশা করি বুঝতে পারছেন। আর হাই ফ্লেমে কষানোর সময়ও মসলা কিন্তু এই প্যানটাতে একটুও ধরে যায়নি। দেখুন। আচ্ছা, মসলাটা ভালোমতো কষানো হয়ে গেছে মাটনের সাথে। তো এবার এর মধ্যে দিয়ে দেব আমি অল্প করে গরম জল। ১ কাপেরও কম পরিমাণে কিন্তু গরম জল এখানে আমি দিয়েছি। মাটনটা যে জলে রান্না হবে সেই জলেই কিন্তু বাকি বিরিয়ানিটাও রান্না হবে। তাই জল খুব বেশি পরিমাণে এখানে এড করলাম না। ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। তারপর কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে মাটনটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। আর এই প্রেশার কুকারটাতে সিটিটা কিন্তু ভীষণ কম সময়ের জন্য ওঠে। তাই আপনাদের হয়তো মনে হতেই পারে যে এইটুকু সময়ে কি রান্না হয়ে যায়? মানে সমস্ত কিছু যা সিদ্ধ করতে দিয়েছি সেটা কি ঠিকঠাক সেদ্ধ হবে? তবে এটা কিন্তু ঠিকঠাকই সেদ্ধ হবে। ১ম আমারও একটু অসুবিধা হয়েছিল এটা বুঝতে। তো যাই হোক মাটনটা এখানে আমি হাই ফ্লেমে ৩ টে হুইসেল দেওয়ার পর এটাকে লো ফ্লেমে আরো ১০ মিনিট মতো বসিয়ে রেখেছিলাম। তাতেই কিন্তু মাটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা অফ করার পর প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা আপনা আপনি বেরিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা খুলেছি। দেখুন মাটন কিন্তু হাড় থেকে ছাড়তে শুরু করেছে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটা। যাই হোক গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখনো পর্যন্ত অন করিনি। তো এবার এই মাটনের যে রোগানটা রয়েছে এর মধ্যেই আমি আলুগুলোকে ১ম এ এভাবে ডুবিয়ে দিচ্ছি। আলুগুলো এখনো পর্যন্ত সেদ্ধ করা নেই। তো এবার কিন্তু আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বেরেস্তা মানে ভাজা পেঁয়াজ। তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর না থাকলে আপনারা কিন্তু একটু গুঁড়ো দুধও এখানে এড করতে পারেন। ২ টেবিল চামচ খোয়া ক্ষীর দেওয়ার পরে কয়েকটা আলু বোখরা এড করলাম। আলু বোখরা না থাকলে একটু লেবুর রসও এখানে এড করতে পারেন। তারপর যে বিরিয়ানি মসলাটা তৈরি করে রেখেছিলাম সেটা 1/2 চামচ মতো দিয়েছি। টোটাল ১ টেবিল চামচ মতো বিরিয়ানি মসলা নিয়েছি সমস্ত লেয়ার গুলোতে দিয়ে দেওয়ার জন্য। আর আগে মাটন ম্যারিনেট করার সময় ১ টেবিল চামচ ওখানে ব্যবহার করেছিলাম। মানে এই বিরিয়ানি বানাতে টোটাল ২ টেবিল চামচ মতো বিরিয়ানি মসলা ব্যবহার করলাম।
তো এবার যে ভাতটা রান্না করেছিলাম সেটা অর্ধেকটা দিয়ে একটা লেয়ার করে তার উপরেও কিছুটা আলু বোখরা দিয়েছি। একটু বিরিয়ানি মসলা ছড়িয়ে দিলাম। আর এই লেয়ারেই সবথেকে বেশি খোয়া ক্ষীর এড করছি। খোয়া ক্ষীরটা আমি আগেই গ্রেট করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা পেঁয়াজ। আর আগে থেকে দুধে কিছুটা কেশর ভিজিয়ে একটু কেওড়া জল, মিঠা আতর মিশিয়ে রেখেছিলাম। সেই দুধটা এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি। দুধটা কিভাবে রেডি করেছি সেটাও একটু পরে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, এই লেয়ারটা সাজানো কমপ্লিট। এবার বাকি যেটুকু ভাত রয়েছে সেটুকু দিয়ে আরো একটা লেয়ার আমি তৈরি করে দিচ্ছি। এই লেয়ারে সবার ১ম এ বাকি যেটুকু দুধ আছে সেটুকু পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপর বাকি সমস্ত উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি যেটুকু বিরিয়ানি মসলা এক্সট্রা রয়েছে সেটুকু। আর তার সাথে খোয়া ক্ষীরও প্লেটে যেটুকু লেগেছিল সেটুকুই দিচ্ছি। এক্সট্রা খোয়া ক্ষীর কিন্তু এই লেয়ারে আর দিলাম না। খোয়া ক্ষীর না দিলেও চলবে এই লেয়ারে। আর যেটুকু বেরেস্তা রয়েছে এক্সট্রা সেটাও দিয়ে দিলাম এখানে। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর দেখুন, এই হ্যান্ডেলটার ওপরে ঠিক এই অ্যারোটা রেখে এটাকে এভাবে বাঁদিকে ঘুরিয়ে দিলেই কিন্তু প্রেসার কুকারটা খুব সুন্দরভাবে লক হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে জাস্ট একটা হুইসেল আসা পর্যন্ত এবার বিরিয়ানিটা আমাদের রান্না করতে হবে। একটা হুইসেল চলে এসেছে মিডিয়াম ফ্লেমে। এবার আমি সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তবে এক্ষুনি কিন্তু ঢাকনাটা খুলবো না। প্রেসার কুকারের ভেতর থেকে স্টিমটা আপনা আপনি বেরিয়ে যাবে, তারপর ঢাকনা খুলবো। আচ্ছা, ততক্ষণে দেখে নিই যে দুধটা আমি এখানে ব্যবহার করেছি সেটা কিভাবে তৈরি করেছি। ১ম এই একটা কাপে আমি 100 ml মতো হালকা গরম দুধ নিয়েছি। আর এদিকে একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি ২ পিঞ্চ মতো কেশর। আমি ফুড কালার ইউজ করব না, সেজন্য কেশর দিয়েই এখানে কালারটা আনার চেষ্টা করব। তো কেশর বা স্যাফরনটাকে এভাবে হামানদিস্তাতে একটু ক্রাশ করে নিয়ে তারপর দুধের মধ্যে মেশাবো। তাতেই কিন্তু এর কালারটা খুব সুন্দর আসবে। তো এরপর আমি নিয়েছি এখানে কেওড়া জল। আপনারা কেওড়া জল, গোলাপ জল দুটোই ব্যবহার করতে পারেন। তবে আমার গোলাপ জলের ফ্লেভার খুব একটা ভালো লাগে না। তাই শুধুমাত্র কেওড়া জল আমি বিরিয়ানিতে ব্যবহার করি। তো ১ ঢাকনা মতো কেওড়া জল নিয়ে সেটা হামানদিস্তার মধ্যে দিয়েছি। কারণ এতে কেশারের অনেকটা পার্টস এখনো রয়েছে। তো এটাকে ভালো করে গুলে নিয়ে তারপর সেটাকে আমি এই দুধটার মধ্যে দিয়ে দিলাম। এরপর এই দুধটার মধ্যে ৫ থেকে ৬ ড্রপ মতো মিঠা আতর দিয়ে দিলাম। চামচ দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি এবং এই দুধটাই কিন্তু আমি বিরিয়ানির লেয়ারে ব্যবহার করেছি। যাই হোক, এবার বিরিয়ানির প্রেসার কুকারের ঢাকনা খোলার পালা। দেখুন, ভেন্ট-ওয়েটটা আমি চেক করে নিলাম যে প্রেসার কুকারের ভেতর থেকে স্টিমটা বেরিয়েছে কিনা পুরোপুরি। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি। ২ থেকে ৩ টেবিল চামচ ঘি দিচ্ছি। তবে এখনই কিন্তু বিরিয়ানিটা কাটতে যাব না। কারণ এটা এখনো প্রচন্ড গরম রয়েছে। তাই প্রেসার কুকারের ঢাকনাটা উপর থেকে আলতো করে রেখে আরো ১৫ মিনিট অপেক্ষা করেছি। রান্না হওয়ার পরই যদি সঙ্গে সঙ্গে বিরিয়ানি কাটতে যাওয়া হয় তাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই এভাবে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর যদি বিরিয়ানিটা কাটা হয় তাহলে কিন্তু দেখবেন ভাতগুলো গোটাই থাকবে। মানে ভাত কিন্তু ভেঙে যাবে না। তো ১ম এ আমি সাইডটা থেকে একটু চেক করে নিলাম যে গ্রেভিটা যেটা ছিল সেটা পুরোপুরি শুকিয়েছে কিনা। দেখলাম পুরোপুরি শুকিয়ে গেছে। তো এবার আমি বিরিয়ানিটা একটা সাইড থেকে কাটতে শুরু করেছি। পুরো মাউথ মেল্টিং একটা টেস্ট হয় এই বিরিয়ানিটার। অবশ্যই কিন্তু বাড়িতে রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আর এখানে দেখুন, ভাতের দানাগুলো কিন্তু ভেঙে যায়নি। খুব সুন্দর লম্বা লম্বা রয়েছে ভাতগুলো। আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর নাল্লির পিসটা দেখুন। মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়েছে সেটা দেখেই আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভাতের দানাগুলো খুব সুন্দর ঝুরঝুরে রয়েছে। আর প্রেসার কুকারে জায়গাটা কম ছিল বলে ডিম সেদ্ধগুলো আমি ওতে এড করিনি। আলাদা করে এভাবে দিয়ে দিলাম। আর দেখুন, কুকারের সাইডটা থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তলায় কিন্তু একটুও লেগে যায়নি আর পুড়েও যায়নি। আর গ্রেভিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়েও গেছে। এক্কেবারে পারফেক্ট একটা বিরিয়ানি তৈরি হয়েছে। খেতে যে কি অসাধারণ হয়েছিল সে আপনাদের আর কি করে বলে বোঝাই। আপনারা অবশ্যই রেসিপিটা এভাবে ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, আলুটাও কিন্তু এক্কেবারে পারফেক্টলি সেদ্ধ হয়েছে। পুরো মাখনের মতো হয়েছে আলুর টেক্সচারটা। তো যাই হোক, আজকের এই কলকাতা স্টাইল প্রেসার কুকার মাটন বিরিয়ানি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও কিন্তু অন করে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।